আমাদেরও পারিবারিক চাপ ছিল, আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি উনার এগেনস্টে গিয়ে বলছি যে তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায় নামি। সামনে যখন দেখলাম একটা গ্রেনেড পড়ছে, তা আমি মনে করছি অনেক চালাক, আমি নিয়ে উল্টা মারি। আমি ছাগল, আমি বুঝি নাই যে ওটা এত গরম, ওটা গ্রেনেড না, ওটা একটা টিয়ার শেল ছিল। খারাপ ছেলেরা নাকি খারাপ সময় খুব একটা কাজে আসে, এই কথাটি নতুন করে আসলো যখন এবার কোটা আন্দোলনে সালমান মুক্তাদেরকে আমরা দেখলাম। অনেকের চোখে সে খারাপ ছেলে, এবং সেই খারাপ ছেলেটি কাজে আসলো যখন বাংলাদেশের খুব খারাপ সময়। এই খারাপ ছেলেটি বাংলাদেশের খারাপ সময়ে এত ইনভলভ হলো, এই সাহসটা কীভাবে পেলো, এবং আজকে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি কেমন লাগছে ওভারঅল সব কিছু মিলিয়ে? অবভিয়াসলি গণতন্ত্রের মুক্তিতে আমি শুধু একা না, পুরো বাংলাদেশ জানে যে অনুভূতি কেমন, এটা আমার আসলে এক্সপ্রেস করার কিছু নেই। সাহসের যে কথাটা আপনি মাত্র বললেন, এটা সাহসের কিছু না। আমার কাছে মনে হয় যে ওই মুহূর্তে আমি সালমান মুক্তিদিরও ছিলাম না, আমি কোনো ইউটিউবারও ছিলাম না, আমি কোনো সেলিব্রিটিও ছিলাম না। ওই মুহূর্তে আমি জাস্ট আরও একজন বাংলাদেশি ছিলাম। আমার যারা কাছের মানুষ, বন্ধু বান্ধব, আমার যত পিয়ার্স আছে, কলিগস, আপনি সহ, আপনারা সবাই জানেন অনেক আগে থেকে বিভিন্ন ইন্টারভিউতে ওপেন আমি বলছি যে আমি বাংলাদেশে থাকতে ভয় পাই। তো কেন ভয় পাইতাম? বিকজ গণতন্ত্র ছিল না। তো এই যে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়া, আমরা কেউ বলতেই পারতাম না, আমি ওপেনলি বলতাম, বাট কোটি কোটি মানে ইয়াং ছেলেমেয়েরা পারলে তখনই বের হয়ে যেত বাংলাদেশ থেকে, বাট বলতে পারতাম না। বাইরে বাইরে বলতাম বাংলাদেশ ভালোবাসি, বাট ভিতরের ভয়টাই যে চলে গেল এখন, এটা অনুভূতিটা আসলে এক্সপ্রেস করার মতো ওয়ার্ডস আমাদের কাছে নেই। কিন্তু অনেকে তো এটা বলছে, মানে যারা আপনাদের মতো ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি আছে, পারিবারিক চাপ, ফ্যামিলির চাপের কারণে তারা আসতে পারেনি। সেই ফ্যামিলির চাপ, পারিবারিক চাপ, বিভিন্ন চাপ আপনার কাছে ছিল? অবশ্যই। আমি তো বললাম যে 19-3-16 দিন, আমি দিনের হিসাব ভুলে গেছি। আমি একদিনও বা 2 দিন মনে হয় আমি বাসায় ঘুমাইছি, আর একদিন আমি বাসায় থাকি নাই। আমার বাচ্চাদেরকে আমার পাঠাতে, এই যে ভয়টার কথা বলতেছিলাম যে বাচ্চাদেরকে ঘর থেকে পাঠিয়ে দিতে হয়েছে, আমরা একদিনও বাসায় থাকিনি। ভয়েসও রেজ করতে হচ্ছে না, আমাদেরকে ট্র্যাক করা সবচেয়ে ইজি। একটা সেলিব্রিটি ট্র্যাক করতে কিচ্ছু লাগে না, একটা ফোন কল লাগে, একটা ট্র্যাকশন, কী বলে, আইডি মাইডি, কোনো ব্যাপারই না, খুঁজে পাওয়া যায়। চেহারা পপুলার যেহেতু, ইজিলি পাওয়া যাবে। সো ভয়টা ছিল। আর যারা বলতেছে পারিবারিক চাপ, আমাদেরও পারিবারিক চাপ ছিল, আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি উনার এগেনস্টে গিয়ে বলছি যে তোমাদের ইউনিফর্ম, তোমাদের এই গ্লোরিফিকেশন, ওয়ার ইজ ইট রাইট নাও? তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায় নামি। অ্যান্ড উই ওয়ার দ্যাট সিরিয়াস যে আমরা গিয়ে আজকে দেশকে স্বাধীন করবো। অ্যান্ড ওটা কোত্থেকে আসছে? ভিতর থেকে। পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি কারণ আমি ভীতু। অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। সিমিলারলি আমার থেকে কম সাহসী অনেক মানুষ আছে। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন। দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নিক। এইটা আমার কাছে একটা দালালি লাগে। ফরাজ করিম চৌধুরী তিনি তার মাকে নিয়ে ভিডিও বানালো, এই বিষয়গুলা এখন কি তারা এক ধরনের মানে ক্ষমা চাচ্ছে সাধারণ মানুষের কাছে? এটা ফারাজ করিমের দোষ না, আফ্রিদিদের দোষ না, সাকিব আল হাসানের দোষ না, এটা কখনোই সুমন ভাইয়ের দোষ না। দোষটা কমপ্লিটলি আপনাদের, আমাদের। হিসাবটা বুঝায় বলি, একটা মানুষ যখন টাকা পয়সা যার কাছে আসে, সে বস্তা ভরা টাকা নিয়ে আপনাকে হেল্প করতে যাচ্ছে। আমি যদি হেল্প করতে চাই, আমি কিন্তু কোনো ভিডিও করব না, আমি কাউকে দেখায় প্রুফ করার কিছু নেই। পুরো বাংলাদেশ শেয়ার করতো যে শো অফ করে ভালো কিছু হলে শো অফ করো। শো অফ ইজ শো অফ, এটা তো একটা মূর্খের মতো কথা বললাম। নামই তো শো অফ, এটা ভালোর জন্য শো অফ কখনো হয় না। তো জাতি হিসেবে যদি আমরা মূর্খের মতো কাজ করি, আমরা মূর্খ মানুষকেই বিপদের সময় পাবো, যারা আমাদের হচ্ছে মাসিয়া হইতে চায়। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, মানুষ হিসেবে আমরা সবসময় মানুষকে জাজ করি খুব ছোটোখাটো সিলি পেটি জিনিস দিয়ে, কি পড়তেছে, কীভাবে কথা বলতেছে, কোথায় যাচ্ছে। ইনস্টেড আমরা অ্যাকশন দিয়ে কখনো মানুষকে জাজ করি না। তো আমরা ভালোভাবে মানুষকে জাজ করলে আজকে ভালো মানুষই আমাদের পাশে থাকতো স্বাভাবিকভাবে। প্রথমত আন্দোলনে ছাত্রদের ছিল, এরপর আপনারা যখন সেলিব্রিটিরা যুক্ত হলেন, সাধারণ মানুষ যুক্ত হলো, ঠিক কোন সময় মনে হলো যে আপনাদের যুক্ত হওয়া উচিত? আমার একদমই মনে নাই ওই ডেটটা কবে ছিল। আমার কাছে খালি মনে আছে 18 তারিখ হচ্ছে আমরা যখন রাস্তায় নেমে গেছিলাম, আর ওই টাইমটাতে হচ্ছে আমরা ভয়ে নেমে গেছিলাম, বিকজ আমাদের বাসা পর্যন্ত চলে আসছিল। সো তখন জিটটা ছিল এটা যে ওরা যদি এখান পর্যন্ত আসতে পারে, 2 দিন পর যদি যখন সব ঠিক হয়ে যাবে, বাসার ভিতর ঢুকে ঢুকে মারবে, আমরা কিচ্ছু বলতে পারবো না। ওই মোমেন্ট হচ্ছে আমার এখনও মনে হচ্ছে সৌমিক, আমার ফ্রেন্ড ফারাজ, তারপর হচ্ছে সৌভিক, আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে উই হ্যাভ টু প্রোটেক্ট, উই হ্যাভ টু অ্যাটলিস্ট স্ট্যান্ড বাই দ্য স্টুডেন্ট। কিন্তু আমাদের ফাইট তখনও না, এটা কিন্তু কোটা আন্দোলন ছিল, আমাদের কোটা দরকার নাই, ইটস নট আওয়ার ফাইট। বাট আমরা চিন্তা করছি যে ওদের পাশে দাঁড়া অ্যাটলিস্ট জানানো উচিত যে রাইট সাইড কোনটা। অ্যাটাক যখন শুরু হয়েছে, একটা পয়েন্ট আমার মনে আছে, আমি তখনও বিলিভ করি না যে অ্যাটাক শুরু হতে পারে এত ইজিলি। চোখের সামনে দেখুন সবাই দৌড়ায় এদিকে আসতেছে, সৌমিককে হারায় ফেললাম, ফারাজকে হারায় ফেললাম, আমাকে চিল্লাচিল্লি শুনতেছি। অ্যান্ড সামনে যখন দেখলাম একটা গ্রেনেড পড়ছে, ইন মাই, আমরা তো মুভি দেখি অনেক, মুভিতে কী বলে যে 6 সেকেন্ড 7 সেকেন্ডের ডিলে থাকে। আমি ভাবছি যে ও মাত্র পড়ছে, আমি মনে করছি অনেক চালাক, আমি নিয়ে উল্টা মারি। আমি ছাগল, আমি বুঝি নাই যে ওটা এত গরম, ওটা গ্রেনেড না, ওটা একটা টিয়ার শেল ছিল। আমি গাধার মতো টিয়ার শেল হাতে নিয়ে একদম ধাপ করে মুখের মধ্যে টিয়ার শেলটা লাগলো, ওখানে পড়লো। ওই মোমেন্টে আমার একটা বড় রিয়েলাইজেশন হয়েছে। আমাকে তখন কে ধরছে আমি জানি না, আমি কোনো আওয়াজ শুনছি, কার আওয়াজ শুনছি জানি না, আমি জানি না অ্যাটাক হচ্ছে না কিনা। অনেকগুলো ছেলে মেয়ে, খালি আমি টের পাচ্ছি আমার মুখটুকু অন্ধকার হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না চোখে। সবাই খালি আমাকে টেনে নিয়ে যাচ্ছে, সেভ করতেছে, মুখে গরম ইয়ে দিচ্ছে, ক্রিম দিচ্ছে, দূরে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু কিছু দেখতেছি না। যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সামাজিক হ্যাঁ, মাধ্যমে, আমি কিন্তু ওই মোমেন্টে কিছু দেখতেছি, আমি পুরোপুরি অন্ধ, আমি কিচ্ছু জানি না।
ওই মোমেন্টটাতে আমি এত সেফ ফিল করছি ওই জায়গাটাতে, আমার কাছে মনে হচ্ছে এখানে গুলি আসতেছি কি না, আমার কাছে আমি জানি না, মানুষ যখন সঙ্গে ছিল ওই মোমেন্টে কোনো ভয় লাগে নাই। তখন আমি বুঝছি যে মানুষ কেন রাস্তায় নামছে, ওই সাহসটা ওই দিন পাওয়া গেছে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যদি বিগত সরকারের কথা বলি, তাদের ভুলটা আসলে কোথায় ছিল? সরকারের কোনো ভুল ছিল না, ভুল আমাদের প্রিভিয়াস জেনারেশনের ছিল। আমাদের জেনারেশন সবসময় কোয়েশ্চেন করো না, ভয়েস রেজ করো না, রাস্তায় নামো না, কোনো রকমের বাধা দিও না, যা হচ্ছে হইতে দাও, তোমার তো সমস্যা নেই। যতক্ষণ না আমাদের সাথে কোনো রকমের দুর্ঘটনা ঘটছে আমরা কেউ রাস্তায় নামিনি। ইভেন এখন আপনি দেখবেন যে যখন রাস্তায় বেরোচ্ছেন, স্টুডেন্টরা হাজার হাজার স্টুডেন্ট তারা ট্রাফিক কন্ট্রোল করছে, অন্যরকম একটা সাহস স্টুডেন্টদের মধ্যে চলে আসছে। এই বিষয়টা মানে কিভাবে ইয়ে করবে? সেলুট, মন থেকে সেলুট। মানে আমি রাস্তায় যত স্টুডেন্ট দেখছি সবাইকে আমি জাস্ট মন থেকে, এইটা যখন আমি করছি আমি মন থেকে সেলুট দিচ্ছি, ওই রেসপেক্ট আসছে, দ্যাটস ইট। পুরো বাংলাদেশ ওদেরকে সেলুট দিচ্ছে এখন, এটা মুখে বলার কোনো ভাষা নেই। এইটা নিশ্চয়ই কাম্য ছিল না গণভবনের উপর এই যে লুট হয়ে যাওয়াটা। শুধু গণভবন না, আপনি রাস্তাঘাট বলেন, গণভবন বলেন, যেসব বিল্ডিং পুরাচ্ছে, আপনার অপোজিশন বলেন, যার উপর ক্ষোভ আছে তাদেরকে বলেন, আপনি যদি ওদের মতোই করেন তাহলে আপনি ওদের লেভেলেরই মূর্খ, আপনি ওদের লেভেলেরই রাক্ষস, আপনি ওদের লেভেলেরই অবিচার করা একটা মানুষ। তাহলে আপনি ওই ধরনেরই নেত্রী বা ওই ধরনের নেতাকে ডিজার্ভ করেন। আপনি যদি রাক্ষস হন, আপনার নেতা নেত্রী রাক্ষস হবে, আপনি মূর্খ হলে আপনার নেতা নেত্রী মূর্খ হবে। অনেকে ফেসবুকে এটা বলছে সালমান মুক্তাদেরকে তারা মন্ত্রিসভায় দেখতে চায়। না, আমি নিজেকে কোনোদিন এটা চাই না। আমি একটা সিম্পলভাবে যদি আমি বুঝাতে চাই, মানুষ যদি আমার কাছে হেল্প চায়, আমার চোখে একটু গ্লোরিফাই করে আমি নিজেকে নিজের প্রশংসা করি। আমার চোখে আমি সবসময়, আজকে বলছি না আগে থেকে বলছি, আমি যে কোনো মন্ত্রীর উপর, আমি নিজে একটা মন্ত্রী, আমি মানুষের ভালোবাসা পাইছি। আমার মানুষকে হেল্প করতে আমার কোনো ইউনিফর্ম পরা লাগবে না, মানুষকে হেল্প করতে কোনো চেয়ার লাগবে না। যদি আপনি ক্ষমতা আর টাকা চান তাহলে আপনি মন্ত্রী হইতে চাইতে পারেন। সেক্ষেত্রে সালমানকে কোনোভাবে কখনো ভবিষ্যতে এমপি হওয়ার ইচ্ছা বা রাজনীতি করার ইচ্ছা আছে? না, যদি মানুষ ডেমোক্রেসি চাই না, আমরা মানুষ ডেমোক্রেসি করে যদি বলে যে সালমান তুমি হও, ওরা যদি তুলে আমাকে আনে, তখন একমাত্র আমি ওদের ভরসায় আসবো। মানে নিজ থেকে কোনো ইচ্ছা আপনার নাই, কিন্তু মানুষ যদি চায় তখন যদি হেল্প চাই, হেল্প করার মতো, সালমান তুমি হেল্প করো, তুমি সাজেশন দাও, দিব। বাট সালমান তুমি ক্যাম্পেইন করবা, পলিটিশিয়ান হবা? না, একদম না, কখনো না। এখন তো যদি বলি যে গণতন্ত্রের মুক্তি, এই নতুন দেশটা কি মনে হয় যে কীভাবে গড়া উচিত হচ্ছে। আজকে রাস্তায় একটা ময়লা দেখছেন আপনি, একটা ট্রাফিক দেখছেন আপনি, একটা অশিক্ষিত মানুষের দুর্ব্যবহার দেখছেন আপনি, কোনো করাপশন দেখছেন আপনি? না, 2-3 দিন হয়ে গেছে, কোনো কিছু হয় নাই। তার মানে কি বাংলাদেশ তো অলরেডি আছে, বাংলাদেশ এক্সিস্ট করে। কিছু কিছু মানুষ যারা আমাদের এই সিস্টেমটাকে মিসইউজ করতেছিল, ওদেরকে এখন থামায় রেখে পুরো জিনিসটাকে এখন রিফর্ম করা, এটাই তো আমাদের সমন্বয়করা তো তাই বলছে। এইবারের যে একটা শিক্ষা সরকার পেল যে দেশটা কারো একার না, মানে সবার, এইটা নিশ্চয়ই ভবিষ্যৎ সরকারের জন্য শিক্ষা, এবং তারাও এই সাহসটা পাবে না নিজের বলে দাবি করা। প্রবলেমটা এখানে, আমরা বারবার কিন্তু সরকার সরকার বলছি, যে সরকারটা এখনো আসে নাই ওই সরকার কেমন হবে আমরা জানি না, বাট যেই সরকারকে আমরা আনবো এটা কেমন সরকার হবে এটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে। সো সরকার তখন বিলংই করে না, যে ছিল চলে গেছে, পুরা কাজটা এখন আমাদের। আমরা যাকে ভোট দিব, আমরা যেভাবে রিফর্ম করব, পুরা দায়িত্ব এখন আমাদের হাতে। তারপর যখন সরকার আসবে তখন আমরা বলতে পারি সরকার ভালো না খারাপ। সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কথা আপনার বলার থাকে একেবারে শেষ মুহূর্তে। সাধারণ মানুষকে একটা কথাই বলবো যে এখন অনেক ধরনের সিকিউরিটি প্রবলেমস আমরা ফেস করতেছি, প্যানিক করার কিচ্ছু নাই। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা আগুনে হাত দিছি, হাত পুড়বে। এখন এই হাত পুড়া থেকে কীভাবে তাড়াতাড়ি আমাদেরকে কিওর করা যায়, কী ক্রিম ব্যবহার করতে হবে, কোন ডক্টরের কাছে যেতে হবে, এটা আমাদের প্ল্যান করতে একটু সময় লাগবে। ফেসবুক যখন ইউজ করবেন, এখন ফেসবুকটা কোনো মিম ম্যাটেরিয়ালের পেজ না, এটা পুরোপুরি আপনার দেশ স্বাধীন করার একটা ওয়েপেন। আমরা অস্ত্র ছাড়া বাংলাদেশ স্বাধীন করছি, ফেসবুকটা এখন আমাদের নেক্সট অস্ত্র। এটাকে পলিউট করা যাবে না। আলাদা গ্রুপ খুলেন, গ্রুপে মিম শেয়ার করেন, কোনো সমস্যা নেই, মজা করেন নিজেদের গ্রুপে, বাট ফেসবুকটা একটা অনেক বড় ওয়েপেন, ঠিক মতো ইউজ করেন। ইউটিউব অনেক বড় ওয়েপেন, ঠিক মতো ইউজ করেন।